গল্পের শুরুতে ক্যাংমো নামের একজনকে দেখানো হয়, যে একজন গৃহিণী মানে হাউস হাজব্যান্ড ছিল। ঘরের সমস্ত কাজ করে, এই যেমন ঘর পরিষ্কার করা, রান্না করা, বাসন ধোয়া সহ যাবতীয় কাজ। তবে এর পাশাপাশি সে স্কুল বাস চালায়। ক্যাংমো খুব সাধারণ জীবনযাপন করে। আর এদিকে আমরা দেখতে পাই ক্যাংমোর ওয়াইফ মিসং এখনো ঘুমাচ্ছে। সেই সুযোগে ক্যাংমো তার ওয়াইফের পার্স থেকে কিছু টাকা নিয়ে নেয়। ঠিক তখনই তার ওয়াইফ না দেখে বলে, তুমি তো বাসায় থাকো, আর এত টাকা কিভাবে তোমার লাগে? ক্যাংমো ভয়ে ভয়ে বলে, আমাকে এত সন্দেহ করো না, আমি আমাদের হলিডের জন্য টাকা জমাচ্ছি। এটা বলেই সে অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক টাকা রেখে সেখান থেকে চলে যায়। মিসং অনেক বড় একজন অফিসার। তার বাসা যেমন তার কথাই চলে, ঠিক তেমনি তার পুরো টিম তার কথাই চলে। আমরা যদি এই দম্পতির দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো তারা দুজনই একে অপরের বিপরীত। মিসং মনে করে তার স্বামী একজন খুবই সাধারণ এবং ভালো মনের মানুষ। এজন্য সে তার স্বামীকে লটারি মনে করবেই বা না কেন? এই যুগে এসে এমন স্বামী কজনারই বা কপালে জোটে। এরপর আমরা দেখতে পাই মিসং ক্যাংমোরের বানানো ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু সে তার প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে গিয়েছে। ভুলে গেলেই বাকি, তার হাজব্যান্ড তো আছে। ঠিক সেই সময় তার হাজব্যান্ড তাকে তার প্রয়োজনীয় জিনিস দিয়ে যায় এবং সে আরো বলে অফিসে পৌঁছে তাকে একটা মেসেজ দিতে। এরপর সে তার ডিটেকটিভ ওয়াইফকে স্যালুট জানিয়ে বিদায় দেয়। তো আমরা পরের সিনে দেখতে পাই মিসং তার অফিসে চলে আসছে এবং মাদক চোরাচালানের একটি ডিলারকে ধরার প্রস্তুতি নিচ্ছে। দূর থেকে তার আরেক কলিগকে বলে, দেখিস এই মিশনও সফল হবে। সে তো ডিটেকটিভ না, সে যেন এক আস্ত কুমির। আর একজন কলিগ বলে, তুমি তাকে কুমির বললে কেন? বাঘ বা সিংহ তো বলতে পারতে। তো সে বলে, বাঘ বা সিংহ মাঝে মাঝে শিকার মিস করে, কিন্তু কুমির কখনোই শিকার মিস করে না। ঠিক তেমনি ডিটেকটিভ এখন পর্যন্ত কোনো টার্গেট মিস করেনি, এটাও মিস করবে না। তো এখান থেকেই বোঝা যাচ্ছে সে কত ট্যালেন্টেড একজন অফিসার। এখানে আমরা দেখতে পাই মিসং যে ড্রাগ ডিলারকে ধরতে চলেছে, তারা গোপন কোড ব্যবহার করত। এই গোপন কোডগুলো সে বের করে ফেলে। তারা তাদের গাড়ির নাম্বার কোড হিসেবে ব্যবহার করত। এই যেমন তাদের গাড়ির প্রথম অংশ দিয়ে ডেলিভারির তারিখ বোঝানো হতো এবং শেষ অংশ দিয়ে ড্রাগের পরিমাণ বোঝানো হতো। এসব কিছু তার টিম মেম্বারদের বলে দিচ্ছিল মিসং। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই ড্রাগ ডিলারের ক্লোন করা ফোনে আবার সেই রকম একটি মেসেজ আসছে। এরপর তারা প্রস্তুত হয়ে যায় ড্রাগ ডিলারকে ধরতে। আমরা দেখতে পাই মিসং তার জুনিয়রদের নিয়ে সেই ড্রাগ ডিলারের অফিসে চলে আসছে, আর আসার সময় তার ক্লায়েন্টদের আচ্ছা মতো ধুলাই করে তার রুমে চলে আসে এবং বলে, ভালোই তুমি ড্রাগ ডেলিভারের গাড়ির নাম্বার দিয়ে দাও, নয়তো তোমার অবস্থা মোটেও ভালো থাকবে না। ভিলেনরা যেরকম অ্যাটিটিউড দেখায়, ঠিক সেমনি তারাও একই অ্যাটিটিউড দেখিয়ে বলে, এতদূর যখন চলে আসছো তাহলে এটাও খুঁজে নাও কোন গাড়িতে ড্রাগ আছে। যেহেতু মিসং এর কাছে কোনো ক্লু ছিল না, সে কিছুই করতে পারছিল না। সে তার বুদ্ধিকে কাজে লাগায়। সে লক্ষ্য করে টেবিলের উপরে একটি কাগজ রাখা আছে। সেখানে হাত বুলাতেই সে বুঝতে পারে এখানে কিছু একটা লেখা ছিল। এরপর সে পেন্সিল দিয়ে সেটির উপর হালকা করে রেখা আঁকতেই গাড়ির নাম্বারটি দেখা যায়, যে গাড়িতে রয়েছে ড্রাগ। এরপর সে কৌশলে তার জুনিয়রকে সেই গাড়ির কাগজটি দিয়ে দেয়। তার জুনিয়র সেই গাড়িটি খুঁজে বের করে এবং সেই গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ড্রাগ দেখতে পায়। এরপর যা হওয়ার সেটাই হয়। প্রথমে মিসং তার শকিং ডিভাইস দিয়ে সবার 14টা বাজিয়ে দেয়। এরপর তাদের আচ্ছা মতো আদর যত্ন করে কারাগারে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ড্রাগ ডিলারকে ধরার খুশিতে তারা মিসং এর বাড়িতে পার্টি করতেছে। যে যেমন পারছে মিসং এর সাথে তাল মিলিয়ে নাচতেছে। তার আরেক সহযোগী নাচতে গিয়ে কোমরে ব্যথা পেয়ে যায়, যার ফলে ক্যাংমো তার ব্যথার উপর থেরাপি দিতে থাকে। এরপর সিন শিফট হয়। বন্ধুরা, সিনেমার মূল কাহিনী এখান থেকে শুরু। আমরা দেখতে পাই বেসিওন নামের একটি মেয়েকে, যে একটি পেনড্রাইভ বিশেষ লকারের মধ্যে লুকিয়ে রাখছে। আর কিছুক্ষণ পর তাকে ফলো করছে বেশ কিছু লোকজন। সে এসব বুঝতে পেরে তাদের থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। এক পর্যায়ে লোকগুলো তাকে ধরে ফেলে। এখন সেই লোকগুলো বেসিয়নের কাছ থেকে পেন ড্রাইভটি চায়, কিন্তু সে দিতে অস্বীকার করে। আর সুযোগ বুঝে বেসিয়ন তাদের বন্দুক দিয়ে তাদের উপরই গুলি চালায়। এক পর্যায়ে বেসিয়নের পায়ে গুলি লেগে যায়, আর তাই সে কোনো উপায় না পেয়ে ছাদ থেকে নিচে লাফ দেয়। তবে ভাগ্য ভালো হওয়ায় সে একটি গাড়ির উপর পড়ে, কিন্তু এতেও লোকগুলো গুলি করা থামে না, বরং তাদের উপর গুলি বর্ষণ করতেই থাকে। তারা যখন দেখতে পারে মেয়েটির মাথা থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে, তারা ভাবে মেয়েটি মারা গেছে এবং তারা সেখান থেকে চলে যায়।
এখন দেখা যায় এই ঘটনার তদন্তের জন্য মিসং ও তার বাকি ডিটেকটিভ টিমের উপর দায়িত্ব পড়ে যায়। খুব ভালোভাবে তদন্ত করে তারা তার ডিটেলস জানতে পারে। এরপর বেসিয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়। বুলেট প্রুফ ভেস্ট পরার কারণে তার বুকে গুলি লাগেনি, তবে খুব বাজেভাবে মাথায় আঘাত পেয়েছে, তাই সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। পরের সিনে আমরা দেখতে পাই ক্যাংমো রাস্তায় দাঁড়িয়ে কিছু ফল কিনছিল। কিছু লোক একটি মহিলার পিছনে ধাওয়া করে। মহিলাটি নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যাংমো ব্যাপারটা সিরিয়াস ভাবে নেয়, আর এখানেই আমরা সেই সাদাসিধে ঘরোয়া ক্যাংমোর নতুন রূপ দেখতে পাই। ক্যাংমো একাই সবাইকে ধোলাই করে মহিলাটিকে বাঁচিয়ে নেয়। এরপর সে নিচ থেকে কাগজ তুলতে গেলে সে দেখতে পায় প্রেগনেন্সি রিপোর্ট। তখনই ক্যাংমো জিজ্ঞেস করে, তুমি প্রেগনেন্ট হলে কবে? তোমার তো বিয়েই হয়নি। হিজু বলে সেই জিংসং এর সাথে সম্প্রতি বিয়ে করেছে, তার পেটে জিংসং এরই বাচ্চা। আসলে ক্যাংমো এই মহিলাটাকে অর্থাৎ হিজুকে অনেক আগে থেকেই চিনত। পূর্বে তারা একসাথে কাজ করত। সে জংসংকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। সে জানে না সে বেঁচে রয়েছে কিনা। কিছুক্ষণ আগে যে লোকগুলো তার পিছু নিয়েছিল তারা আমার মাধ্যমে জংসং এর কাছে যেতে চায়। ক্যাংমো এসব কথা শুনে হিজুকে ট্যাক্সি দেখে দেয়। কে এই হিজু? আর কিছুক্ষণ আগে বেসিয়নের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে কি তাদের কোনো সম্পর্ক রয়েছে? বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করো, সামনে ভিডিও আরো ইন্টারেস্টিং হতে চলেছে, সেই সাথে মাথা ঘুরিয়ে দিবে পুরো কাহিনী। তো পরের সিনে ক্যাংমো এবং হিজু যখন এসব কথা বলছিল, ওই সময় মিসং এর জুনিয়ররা দূরে দাঁড়িয়ে খেয়াল করছিল। তারা ভেবেছিল ক্যাংমো এই মহিলার সাথে পরকীয়া করে। তারা ঘটনাটি অফিসে এসে বাকি সব কলিগদের মাঝে ছড়িয়ে দেয়। আর এখন কোনোভাবে মিসং এই ঘটনাটি জানতে পারে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার ইনোসেন্ট ঘর সামলানো হাজবেন্ড এমন কাজ করতে পারে। তাই সে উল্টো তার কলিগদের ঝাড়ে দিয়ে বের করে দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ক্যাংমো একটি টিনের বক্স নিয়ে যাচ্ছে। তখন বুড়ো লোকটি ক্যাংমোকে বলে, তাহলে কি কাজে ফিরছো তুমি? সে বলে, পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, তাই একটু দেখতে আসছি। এরপর রাত যখন গভীর হয় তখন ঘুম থেকে উঠে সে টিনের বক্সটি খোলে। সে প্রথমে টিনের বক্স থেকে একটি কার্ড বের করে, এরপর কিছু পাসপোর্ট বের করে, সর্বশেষে সে একটি ছবির অ্যালবাম বের করে যেখানে কোরিয়ার 4 জন স্পেশাল সার্ভিস অফিসারের ছবি ছিল। আসলে ক্যাংমোকে আর সে এমন কি বা কাজ করত যা সে গোপন রেখেছে? তো বন্ধুরা, এই ব্যাপারে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 6 বছর আগে। 6 বছর আগে আমরা দেখতে পাই রাশিয়ার একটি পোর্ট, আর এখান দিয়ে রাশিয়ার মাফিয়ারা অস্ত্র পাচার করত। আর এই অস্ত্র জব্দ করার জন্য ক্যাংমো সহ আরো 3 জন স্পেশাল ফোর্স নিয়োগ করা হয়েছিল, যাদের মধ্যে টিম লিডার ছিল ক্যাংমো। তারা মাফিয়াদের অস্ত্র পাচার সম্পর্কে অনেক আগেই জানতো, তাই তারা এই ব্যাপারে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু হঠাৎ করে মাফিয়ারা তাদের উপস্থিতি টের পেয়ে যায়, আর তারা নিজেদের বাঁচাতে নতুন প্ল্যান হিসেবে আজকে এই বন্দর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে তাদের বন্দর ছেড়ে দেওয়ার বিষয়টি এজেন্টরাও জানতে পারে, আর মাফিয়াদের আটকাতে তারা দ্রুত প্রস্তুতি নিয়ে অ্যাটাক করে বসে। যেহেতু তাদের এই ডিসিশন খুব দ্রুত নিতে হয়েছিল, এজন্য তারা হেড অফিস থেকে পারমিশন নিতে পারেনি। এই সম্পূর্ণ মিশন ক্যাংমো তার নিজ দায়িত্বে চালাচ্ছে, যদিও এতে প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে। কিন্তু তাদের আজকেই এই জাহাজ আটকাতে হবে, নয়তো এই মাফিয়াদের আটকাতে পারবে না তারা। তারা প্রথমে জাহাজ আটকানোর জন্য ইঞ্জিন রুমে প্রবেশ করে, আর সেখানে থাকা সমস্ত ক্রুদের একের পর এক গুলি করে মেরে ফেলে। তারা সম্পূর্ণ জাহাজের ইলেকট্রিক লাইন বন্ধ করে দেয় ইএমপির মাধ্যমে। ইএমপি লাইন এমন এক ধরনের ডিভাইস যেটির মাধ্যমে সাময়িক সময়ে সবকিছু কন্ট্রোল করতে পারবে, আর এটির পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত। তো এখন ক্যাংমো এবং তার সহযোগী পাসওয়ার্ড দিয়ে ইএমপি লাইন অফ করে দেয়, আর এর ফলে সমস্ত জাহাজের বিদ্যুৎ চলে যায়। আর এখন মাফিয়ারা চাইলেও কোনোভাবে জাহাজ চালু করতে পারবে না, বন্দর ছাড়া তো দূরের কথা। তাদের কাজ শেষ, এখন শুধু এই জাহাজ থেকে বের হতে পারলেই তাদের মিশন সাকসেসফুল। কিন্তু মূল সমস্যা, তারা এখন বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না। চারদিক থেকে মাফিয়ার দল তাদের উপর হামলা শুরু করে দিয়েছে। এদিকে জাহাজ থেকে বের হওয়ার জন্য হেড অফিস থেকে হিজু তাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিন্তু চারদিক থেকে মাফিয়ারা ঘিরে ফেলার কারণে তারা দুজন তাদের হাতে ধরা পড়ে। মাফিয়ার দল তাদের ইচ্ছা মতো মারধর করতে থাকে যেন তারা ইএমপির পাসওয়ার্ড দিয়ে দেয়, কিন্তু ক্যাংমো কোনোভাবেই পাসওয়ার্ড দিতে রাজি না। ক্যাংমোকে দিয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন তারা তাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর গংসুককে মারার জন্য নিয়ে যাওয়া হয়, তখন কোনো উপায় না পেয়ে ক্যাংমো তাদের পাসওয়ার্ড বলে দেয়।
পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথেই তারা আবার জাহাজের ইলেকট্রিসিটি অন করে দেয়। তবে পাসওয়ার্ড বলার পরেও তারা গোংসুককে ছেড়ে দেয়নি। গোংসুককে তাদের হাতেই মারা পড়তে হয়। সব মিলিয়ে তাদের মিশন সম্পূর্ণরূপে ফেল হয়ে যায়। আর এই মিশন ফেলের সম্পূর্ণ দোষ পড়ে ক্যাংমোর ওপর। ক্যাংমো এই মিশনে অংশ নেওয়ার জন্যই তাকে সাসপেন্স করা হয়। তবে এতে তার কোনো আফসোস ছিল না। সে মেনে নিতে পারছিল না গোংসুক আর তাদের মাঝে নেই। সে তার মৃত্যুর কারণ হিসেবে নিজেকেই দায়ী করে। এই ঘটনা তাকে আজ পর্যন্ত কষ্ট দিয়ে যাচ্ছে। এরপর সে কারোর সাথে যোগাযোগ করেনি, এমনকি জংসং এর সাথেও না। কিন্তু সে আজ হিজুকে দেখেছিল, তাও রাস্তায় কেউ তার পিছনে ধাওয়া করেছে। আর তারপরে কি হয়েছে সেটা আমরা দেখতেই পেলাম। এখন সিন চলে আসে বর্তমানে। আমরা দেখতে পারি আজ ক্যাংমো অনেক শপিং করেছে হিজুর বাচ্চাদের জন্য। আর এসব কিছু মিসং এর জুনিয়ররা দেখে তার ভিডিও করে প্রমাণ হিসাবে। এরপর তারা অফিসে এসে ভিডিও আর ছবি মিসংকে দেখায়। এসব দেখার পর মিসং যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তার এমন সহজ সরল হাজব্যান্ড ভিতরে ভিতরে এত কিছু করেছে। এসব ভেবে তার মাথা যেন রাগে আগুন হয়ে যায়। এদিকে দেখা যায় হিজু ক্যাংমোকে নিয়ে তার পুরনো সেফ হাউসে আসে, কারণ হিজু ক্যাংমোকে জংসং এর ব্যাপারে জানাতে চেয়েছিল। সে জানায় জংসং দেশের অনেক বড় উপকার করতে চেয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভুয়া বানোয়াট বাজেট প্রকাশ করেছিল, কেউ এই ব্যাপারে তদন্ত না করলেও জংসং এই ব্যাপারটা সবার সামনে নিয়ে আসতে চেয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ। তবে সেই মিথ্যা বাজেটের পিছনে রয়েছে জেনারেল পার্ক। কেউ জানে না কে এই জেনারেল পার্ক। এরপর হিজু একটা খাম বের করে বলে, চিঠিটা গতকালে মেইল বক্সে পেয়েছি, এখন পর্যন্ত খোলা হয়নি। এটা শুনে ক্যাংমো চিঠি খোলে এবং একটি কলম দেখতে পায়। তবে এটা কোনো সাধারণ কলম ছিল না। এটা বুঝতে পেরে ক্যাংমো কলমটি ভেঙে ফেলে। আর সে দেখতে পায় কলমের ভিতরে এক বিশেষ ধরনের কোড লেখা আছে। এরপর সেটা ব্রাউজারে সার্চ করলে দেখতে পায় এটা একটা কন্ট্রাক্ট সাইট। এর মানে যে তৈরি করেছে সে তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এরপর তারা মেসেজ দেয়। তার মেসেজের প্রথম মেসেজ লেখা ছিল, জংসংকে চেনেন কিনা, তাকে চিনে থাকলে আমার সাথে যোগাযোগ করুন। এমন মেসেজ দেখে তাদের এই ব্যাপার ঘোলাটে লাগা শুরু করে। তবে ব্যাপারটা যখন জংসংকে নিয়ে, তখন তারা দেখা করার জন্য রাজি হয়। এরপর সেই লোকটি তাদের বলে কখন আর কিভাবে দেখা করতে হবে। আর এদিকে দেখা যায় মিসং তার হাজব্যান্ডকে ভুল বোঝে আর কলিগদের সাথে ড্রিঙ্ক করা শুরু করে। সে নিজেকে কুল রাখার জন্য রাতের বেলায় মেডিটেশনে বসে। আর কিছুক্ষণ পর ক্যাংমো আসলে সে খেয়াল করে আজ প্রথমবারের মতো তার হাজব্যান্ড গভীর রাতে বাসায় ফেরে, যেটা এর আগে কখনো হয়নি। এরপর ক্যাংমো মিসংকে বলে, আগামীকাল তোমার গাড়ি আমার দরকার, প্লিজ আগামীকাল তোমার গাড়িটি আমার জন্য রেখে যেও। মিসং এর কাছে ব্যাপারটি আরো সন্দেহজনক লাগতে শুরু করে, কারণ যে মানুষটি বিয়ে 6 বছরের মধ্যে একদিনও তাকে ঘুরতে নিয়ে গেল না, আর সে এত রাতে এসে তার কাছে গাড়ি চাইছে, এর মধ্যে সন্দেহজনক রহস্য তো আছেই। তবে মিসং তার হাজব্যান্ডকে কিছুই বলে না। পরের দিন দেখা যায় মিসং তার কলিগের সাথে তার হাজব্যান্ডের পিছু করতে থাকে এবং সে দেখতে পায় ক্যাংমো অন্য একটি মেয়েকে নিয়ে হোটেলে এসেছে। এসব দেখে মিসং এর মাথা রেগে ফেটে যায়। আর এটাই তো স্বাভাবিক, কোনো নারী তার স্বামীকে অন্য কারোর সাথে মেনে নিতে পারে না। এরপর মিসং সিদ্ধান্ত নেয় সে রুমের ভিতরে ঢুকে তাদের হাতে নাতে ধরবে। তার কলিগ তাকে বলে, এটা করার দরকার নাই, আমরা বাইরে থেকে ড্রোন পাঠিয়ে দেখব ভিতরে তারা কি করছে। ড্রোন দিয়ে তারা ভিতরে দেখে তেমন কিছুই হয়নি। এটা দেখে মিসং শান্ত হয়। এরপরে হঠাৎ তার ফোনে জরুরি কল আসে। এরপর সে ইমার্জেন্সি ভাবে চলে যায়। সে চলে যাওয়ার সময় তার কলিগের গাড়িকে ক্যাংমোর গাড়ির সামনে রেখে যায়, সেই সাথে ক্যামেরাও সেট করে দেয়। পরে যেন তারা ক্যাংমোর সাথে থাকা মহিলার ফেস সহজেই দেখতে পারে। এরপর আমরা দেখতে পাই তাদের সাথে কেউ একজন ফোনে কথা বলে, 637 নাম্বার রুমে আসতে বলে। এরপর তারা রুমে গেলে দেখতে পাই তাদের জন্য কেউ একজন দাঁড়িয়ে আছে। তাদের রুমের ভিতরে নিয়ে বলতে থাকে জংসং এর সাথে ঘটে যাওয়া সব ঘটনা। এরপর তিনি আরো বলেন তাদের ডিফেন্স মিনিস্ট্রিতে $3.5 মিলিয়ন একটি প্রজেক্ট ঘোষণা করা হয়। আর এই প্রজেক্ট ছিল সম্পূর্ণ ভুয়া আর বানোয়াট। আর এর পিছনে মাস্টার মাইন্ড ছিল জেনারেল পার্ক সাব নামের একজন লোক, যেটা আমরা পূর্বেই জেনেছিলাম। আর জংসং এই ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছিল, যার ফলে সে একটা টিম গঠন করে ইনভেস্টিগেশনের জন্য।
কিন্তু সেই টিমের অনেকেই মারা গিয়েছে জেনারেল পার্কের হাতে। তবে তাকে বেসিয়ং অনেক হেল্প করেছিল, মানে যে এখন হাসপাতালের বেডে ভর্তি আছে সে এই অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিজে নিয়ে একটি পেন ড্রাইভে রেখে দিয়েছিল, যার ফলে জেনারেল পার্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছিল না। পেন ড্রাইভটি নেওয়ার জন্য বেসিয়ংকে ধাওয়া করেছিল এবং তাকে গুলিও করেছিল, যার ফলে সে এখন হসপিটালে। তো এভান নিশ্চয়ই বুঝতে পারছো আসল কাহিনী কি। তবে সামনে রয়েছে আরো অনেক বড় টুইস্ট, তো ভিডিওর শেষ পর্যন্তই দেখতে থাকো। তো এসব শুনে ক্যাংমো জিজ্ঞেস করে জংসং তো অনেক দিন ধরেই নিখোঁজ, সে কি আদৌ বেঁচে আছে? তার এই কথা শুনে সেই লোকটি বলে জংসং এখনো বেঁচে আছে, তবে তাকে জেনারেল পার্কের লোকেরা টর্চার সেলে আটকে রেখেছে আর সেই সাথে তার উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে যাচ্ছে শুধুমাত্র পেনড্রাইভের লোকেশন পাওয়ার আশায়। তিনি আরো বলেন জংসং জেনারেল পার্কের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, তাকে মেরে ফেলতেও পারছে না, আবার সে পেনড্রাইভের লোকেশনও দিচ্ছে না। এসব কিছু ক্লিয়ার করে বলার পর সেই লোকটি তাদের জেনারেল পার্কে সেই টর্চার সেলের লোকেশন দিয়ে দেয় যেখানে জংসংকে আটকে রাখা হয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই মিসং সেই গাড়ির ভিডিও চেক করছে, যে গাড়িটি তার হাজবেন্ডকে ধরার টোপ হিসেবে রেখেছিল। ভিডিওটি তার হাজবেন্ডের সাথে সেই মহিলাকেও দেখতে পায় যার সম্পর্কে তার কলিগ অনেক আগেই বলেছিল এবং তাকে ভিডিও দেখিয়েছিল। এখন সে শিওর হয়ে যায় তার হাজবেন্ড তাকে ধোঁকা দিচ্ছে, যদিও তার এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল। এরপর সে তার অফিসে এসে তার জুনিয়রকে বলে এখনই আমাকে ফোন ক্লোন করার ডিভাইস দাও, যেন আমি যে কোনো ডিভাইসকে ক্লোন করে তার সবকিছু দেখতে পারি। এখন সে তার অফিস থেকে সেই ডিভাইসটি নিয়ে তার বাসায় চলে আসে। এরপর রাতে তার হাজবেন্ড ঘুমিয়ে পড়লে সে তার হাজবেন্ডের ফোনের লক খুলতে গিয়ে এক মজার কাণ্ড করে বসে। ফোন তো লক করা আর লক খুলতে লাগবে পাসওয়ার্ড, কিন্তু সমস্যা হইল পাসওয়ার্ড ছিল ফেস লক। লক খুলতে গিয়ে মিসং ক্যাংমো এর চোখ স্টেপ দিয়ে খুলে ফেলে আর তার ফোন চোখের সামনে ধরতেই তার ফেস লক দিয়ে মোবাইলটি খুলে যায়। এরপর সে দ্রুত ডিভাইসের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে। এখন থেকে সে তার হাজবেন্ডের সবকিছুই দেখতে পাবে এবং তার লোকেশন সহ যাবতীয় সবকিছুই। এরপরের সিনে আমরা দেখতে পাই টর্চার সেলে জংসংকে জেনারেল পার্কের লোকেরা প্রচুর পরিমাণে টর্চার করছিল শুধুমাত্র পেনড্রাইভের লোকেশন জানার জন্য, কিন্তু তারা কোনোভাবেই সেই পেনড্রাইভের লোকেশন বের করতে পারছিল না। জংসং বলে আমি যেটা জানাতে চাই না সেটা আমার কাছ থেকে কেউ বের করতে পারে না, আর যদি পারো তাহলে আমার কাছ থেকে ইনফরমেশন বের করে দেখাও। এটা শোনার পর তারা কারেন্টের শকের পরিমাণ আরো বাড়াতে থাকে, যেটা ছিল মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। এদিকে আমরা দেখতে পাই হসপিটালে ভর্তি থাকা বেসিয়ং এর জ্ঞান ফিরেছে এবং মিসং তার সাথে দেখা করতে এসেছে। বেসিয়ং এবার তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু বলে এবং সে বলে জেনারেল পার্ককে ধরার জন্য তারা ফাঁদ পেতেছিল, কিন্তু আমরা ধরতে পারিনি। তবে তার একটি সংকেত আমরা জানি, আপনি চাইলে আমি সেই সংকেত আপনাকে এঁকে দিতে পারি। মিসং জেনারেল পার্কের লোগো দেখে বের হয়ে আসে। তার জুনিয়র তাকে বলে জংসংকে কিডন্যাপ করার সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ হাতে পেয়েছি, হতে পারে এরাই জেনারেল পার্কের লোকজন। জেনারেল পার্ককে ধরতে এরা বড় ধরনের ক্লু হতে পারে। এদিকে আমরা দেখতে পাই হিজু এবং ক্যাংমো তারা এসেছিল সেই লোকদের দেয়া ঠিকানায় এবং দূর থেকে তারা দূরবীনের মাধ্যমে জায়গাটি পর্যবেক্ষণ করছিল। রাতের বেলায় ক্যাংমো ডেলিভারি করার একটি গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। এরপর দেখা যায় ক্যাংমো সেখানে একটি রুমে ঢোকে, একটি গার্ডকে মেরে তার ড্রেস নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সে ধীরে ধীরে সেই টর্চার সেলের দিকে এগোতে থাকে আর দূর থেকে হিজু তাকে সব রকমের ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে যেতে হবে। এক পর্যায়ে সেই কাঙ্ক্ষিত লোকেশনে পৌঁছে যায় এবং সে দেখতে পায় এক ডাক্তার জংসং এর উপর মারাত্মক নির্যাতন চালাচ্ছে শুধুমাত্র পেনড্রাইভের লোকেশন জানার জন্য। এত পরিমাণে শক দিয়েছে যে তাদের মেশিনে চার্জ শেষ হয়ে গেছে। ডক্টর তার সহকারীকে নতুন ব্যাটারি নিয়ে আসতে বলে আর এই সুযোগে ক্যামো ডক্টর একটা ব্যবস্থা করে দিয়ে দেয়। সাধারণ গার্ডের পোশাক পরে জংসংকে নিয়ে বাহিরে বেরিয়ে আসে, যার ফলে কেউ তাকে সন্দেহ করেনি। আর এদিকে আমরা দেখতে পাই ডাক্তারের সহকারী যে কিনা ব্যাটারি চার্জ করে নিয়ে এসেছে। এরপর সে শক দিতে শুরু করে। এবার সে শক দিয়ে বেশ ভালোই মজা পাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে তার কাছে যন্ত্রণার আওয়াজটা ভিন্ন রকমের লাগে। ব্যাপারটা গোলমেলে বুঝতে পারে, সে কাপড়টা সরিয়ে দেখতে পারে এটি তার গুরুজি অর্থাৎ সেই সিনিয়র ডক্টর। এটা দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে যায়। মুভির টুইস্ট এখান থেকেই শুরু। কল্পনাও করতে পারবে না মুভিতে কিভাবে ঘুরে যেতে পারে। জংসং এর পালিয়ে যাওয়ার খবরটা যখন জেনারেল পার্ক জানতে পায় তখন সে চলে আসে সেই স্থানে আর এখানে অস্থিরভাবে রিভিল হয় কে এই জেনারেল পার্ক, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। আর আমরা তখনই দেখি হিজুকে
আসতে আসলে সেই ছিল জেনারেল পার্ক। এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন, সে যদি জেনারেল পার্ক হয় তবে কেন সে জংসংকে এখান থেকে বের করার জন্য ক্যাংমোর সহযোগিতা নিল? কেনই বা সে নিজের পায়ে নিজেই কুড়াল মারল? চাপ নিও না, তোমাদের ভাই আছে ক্লিয়ার করার জন্য। তো গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বাজেট পাস করা হয়েছিল অর্থাৎ $3.5 মিলিয়ন, জংসং সেই টাকা পাচারের ব্যাপারে জানতে পারে। তবে এটা সে জানতো না যে এই জেনারেল পার্ক ছিল তার কলিগ হিজু নিজেই। জেনারেল পার্ক যখন জানতে পারে জংসং এই ব্যাপারটা জেনে গেছে তখন তার গলায় কাটা বেঁধে যাওয়ার মতো অবস্থা। তাছাড়া হিজু এই সমস্ত কাজ একা করেনি, তার সাথে যুক্ত ছিল সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা। তারা ইনডিরেক্টলি হিজুকে এই বাজেট পাস করার সুযোগ করে দিয়েছে। জেনারেল পার্ক অর্থাৎ হিজু এসব টাকা নিজের কাছেই রাখতে চেয়েছিল এবং বাকিদের বলেছিল সঠিক সময়ে তাদের টাকার পার্সেন্টেজ দেওয়া হবে, কিন্তু তারা এই কথা বিশ্বাস করেনি। তারা বলেছিল তাদের নিজ নিজ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে হবে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বেসিয়ন সেই অ্যাকাউন্টগুলোকে নিজের আয়ত্ত নিয়ে আসে। এরপর থেকেই যত ঝামেলা এই পেনড্রাইভকে নিয়ে। যখন জংসংকে এত টর্চার করার পরেও সে মুখ খোলেনি, পরবর্তীতে সে বাধ্য হয়ে তাকে ছাড়ানোর জন্য এই প্ল্যান করে। সে জানতো জংসং ক্যাংমোর খুব ঘনিষ্ঠ বন্ধু, যদি কাউকে না বলে পেনড্রাইভের কথা ক্যাংমোকে অবশ্যই বলবে পেনড্রাইভ কোথায় রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্যাংমো সেই হসপিটালে এসেছে যে হসপিটালে হিজু তাকে আসতে বলেছিল। এরপর জংসং ক্যাংমোকে একা পেয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে, আর সেই সাথে পেনড্রাইভ কোথায় রয়েছে সেই লোকেশনটিও বলে দেয়। কিন্তু এখানে তারা দুজন ছিল না, বরং তাদের ওপর হিজু নজর রেখেছিল একটি ক্যামেরার মাধ্যমে। তাদের সমস্ত কথা জেনারেল পার্ক অর্থাৎ হিজু জানতে পারে এবং তার লোকজনকে সেই লোকেশন পাঠিয়ে দেয় পেনড্রাইভকে নিয়ে আসার জন্য। এদিকে আমরা দেখতে পাই মিসং সিসিটিভি ফুটেজ দেখার পর সমস্ত কিছু বুঝে যায় এবং আরও বিস্তারিতভাবে জানতে জংসং এর বাসায় যেতে থাকে। আর এদিকে জেনারেল পার্কের লোকজন পেনড্রাইভের লোকেশনে চলে আসে এবং পেনড্রাইভটি পেয়ে যায়। এরপর সে তার বসকে অর্থাৎ জেনারেল পার্ককে এই বিষয়ে বলেন। এরপর সে ডক্টরের কাছে ফোন দিয়ে বলে প্রথমে জংসংকে মেরে ফেলতে এবং পরে ক্যাংমোকে মেরে ফেলতে। তার কথা মতো ডক্টর তাকে ইঞ্জেকশন দিতে গেলে জংসং বুঝতে পারে তাকে মারার জন্য কিছু একটা ইনজেক্ট করা হচ্ছে। এক পর্যায়ে সে ডক্টরের উপর হামলা করে দেয়। কিছুক্ষণ পর জংসং বলে, আমি তোমাকে এতটা বিশ্বাস করতাম আর তুমি শুধুমাত্র একটা পেনড্রাইভ নেওয়ার জন্য এত নাটক সাজালে। এদিকে ক্যাংমো কিছুই বুঝতে পারছিল না, সে শুধু বলে আমি এসেছিলাম তোমাকে বাঁচাতে, আর কোনো কিছুর জন্য আমি আসিনি। আর সেই সময়ে পিছন থেকে সেই সাইকো ডক্টর জংসংকে লক্ষ্য করে ডিরেক্ট হেডশট দিয়ে দেয়, যার ফলে জংসং সেখানেই মারা যায়। জেনারেল পার্কের কথা মতো ক্যাংমোর গাড়িকেও ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়, যার ফলে সবাই ভেবেছিল ক্যাংমো সেখানেই মারা গেছে। এরপর আমরা দেখতে পাই জেনারেল পার্কের লোকজন যখন বাসা থেকে বের হচ্ছিল পেন ড্রাইভটি নিয়ে, তখন এই মিসং পৌঁছে যায় সেই বাসায় আর তাদের দুইজনের মধ্যে তুমুল মারামারি লেগে যায়। এর ফলে লোকটির হাতে থাকা সেই পেন ড্রাইভটি সিটকে নিচে পড়ে যায়। সে পেন ড্রাইভটি নিয়ে সাথে সাথে ক্লোন করা ডিভাইস দিয়ে পেন ড্রাইভটির একটি কপি করে ফেলে এবং শেষে পেন ড্রাইভটি ধ্বংস করে দেয়, যার ফলে যত ডাটা ছিল সব ধ্বংস হয়ে যায়। এসব দেখে তাদের মাথায় যেন ভাঁজ পড়ে যায়, তারা কি করবে ভেবে পায় না। এক পর্যায়ে তারা জেনারেল পার্ককে ফোন দেয়। জেনারেল পার্ককে সব বলার পর সে একটা কথাই ভাবে, এত নাটক করলাম পেন ড্রাইভের জন্য, তবুও পেন ড্রাইভটি হাতছাড়া হয়ে গেল, তাহলে এত নাটক করার মানে কি হলো? এরপর সে মিসংকে তার কাছে নিয়ে আসতে বলে। তারপর মিসংকে জেনারেল পার্কের সামনে নিয়ে আসা হয়। বোঝাই যাচ্ছিল তার উপর কি রকম নির্যাতন হতে চলছে। জেনারেল পার্ক নিজের রাগকে কন্ট্রোল করে বলে, পেন ড্রাইভের ফাইলগুলো কোথায় ট্রান্সফার করেছো বলো, আমি জানি তুমি কোথাও না কোথাও ফাইলগুলো ট্রান্সফার করেছো। যদি ভালো চাও তাহলে ফাইলগুলো আমাকে দিয়ে দাও, নয়তো তোমার হাজবেন্ডকে আমি মেরে ফেলবো। এরপর ভিডিওতে তার হাজবেন্ডের অবস্থা দেখে সে ডিভাইসের লোকেশন বলে দেয়। তবে এদের কাজ শেষ হলে এরা তাকে মেরে ফেলে, আর এমনটাই হতেছিল মিসং এর সাথে। জেনারেল পার্ক মিসংকে মেরে ফেলার জন্য বলে, তবে তাকে মেরে ফেলা কি এতই সহজ? আর এদিকে ক্যাংমোকে গুলি করার আগ মুহূর্তে সে জেগে ওঠে, সেই লোককে সে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই জেনারেল পার্ক সমস্ত ডাটা পেয়েছে এবং সে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে শুরু করেছে। অন্যদিকে মিসংকে মেরে ফেলার জন্য ড্রিল মেশিন নিয়ে সাইকো ডক্টরের হেল্পার এগিয়ে আসছিল, কিন্তু তখনই ক্যাংমোর একশোটে সেই সাইকো মাটিতে লুটিয়ে পড়ে। তবে মিসং ক্যাংমোর এই
রূপ দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে হাজবেন্ডকে তার ঘরের কাজ সামলাতে দেখেছে সে আজ এভাবে একের পর এক গুলি করে যাচ্ছে। এইসব তার কাছে অবিশ্বাস্য ছিল। ক্যাংমো একের পর এক গার্ডদের শেষ করে দিয়ে মিসংকে নিয়ে সেখান থেকে চলে আসে। তাদের মেরে ফেলার জন্য অনেকগুলো গার্ড তাদের পিছু করতে থাকে, কিন্তু তাদের বুদ্ধির জ্বালা ফাঁসিয়ে সেখান থেকে তারা বেরিয়ে আসে। এরপর দেখা যায় মিসং ক্যাংমের উপর প্রচন্ড রেগে আছে। এতদিন ধরে তারা একসাথে রয়েছে, কিন্তু তার এত বড় অতীত মিসং এর সাথে শেয়ার করা হয়নি। তার কাছ থেকে সব লুকিয়ে রাখা হয়েছে। সে মিসংকে সরি বলে এসব না জানানোর জন্য। সে আরো বলে, আমি কিভাবে শেয়ার করব ভেবে পাচ্ছিলাম না, এজন্য তোমাকে পরে আর বলা হয়নি। তো ফাইনালি তাদের দুজনের মধ্যে রাগ অভিমান দূর হয়ে যায়। এরপর তারা বাসায় চলে আসে, আর এবার তারা আটঘাট বেঁধে জেনারেল পার্ককে মোকাবেলা করার জন্য রেডি হয়। তাদের মূল টার্গেট ছিল প্রথমে জেনারেল পার্কের বিল্ডিং এর সব ইলেকট্রিসিটি অফ করবে, কারণ জেনারেল পার্কের মানি ট্রান্সফার বন্ধ করার এটি একমাত্র উপায়। এরপর তারা সমস্ত বাধা পেরিয়ে ইলেকট্রিসিটি হেডরুমে পৌঁছে যায়, আর সাথে সাথেই ইলেকট্রিসিটির লাইন অফ করে দেয়। এদিকে জেনারেল পার্কের সমস্ত টাকা ট্রান্সফার হতে যখন মাত্র 1% বাকি ছিল, তখনই ইলেকট্রিসিটি চলে যায়। চোখের সামনে এত সাজানো গোছানো প্ল্যানে আবার কেউ জল ঢেলে দিল। এসব ভেবে জেনারেল পার্কের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর এদিকে ক্যাংমো এবং মিসং তাণ্ডব চালাতে থাকে। এক পর্যায়ে জেনারেল পার্ক বিপদের কথা চিন্তা করে পালাতে থাকে সেই ফাইলটি নিয়ে। মজার ব্যাপার হলো, হিজু যে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার ছিল মিসং এবং ক্যাংমো। তারা দুজনেই গার্ডের পোশাক পরে থাকায় তাদের কেউ সন্দেহ করেনি। এসব দেখে জেনারেল পার্ক মিসং এর হাত থেকে বন্দুক নিয়ে তাদের উপর হামলা করে বসে। আর এসব কিছু জেনারেল পার্কের সেক্রেটারি বুঝতে পেরে তাদের গাড়ির ওপর ধাক্কা দিয়ে বসে, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আবার নতুন করে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে সুযোগ বুঝে জেনারেল পার্ক সুটকেস নিয়ে পালাতে থাকে, কিন্তু মিসং তার গাড়ি বরাবর একটি সিলিন্ডারের ওপর গুলি করে, যার ফলে সিলিন্ডার ব্লাস্ট হয়ে গাড়িকে উল্টে দিয়ে দেয়। তারা ভেবেছিল জেনারেল পার্ক সেখানেই মারা গেছে, কিন্তু দেখা যায় জেনারেল পার্কের অবস্থা করুণ ছিল। কিন্তু সেই অবস্থাতেও ফাইলগুলো ছাড়তে চাচ্ছিল না, বরং তাদের অফার দেয় আর বলে, চলো আমরা দুজনে এই টাকাগুলোকে ভাগ করে নেই, আর এটার ব্যাপারে কেউ জানতে পারবে না। তখন মিসং বলে, যদি নিতেই হয় সম্পূর্ণটা আমি একাই নেব, কারণ আমি জিতে গেছি। এরপর সে ফাইলগুলো নিয়ে তার হাজবেন্ডের সাথে সেখান থেকে বেরিয়ে আসে। সেখানে অলরেডি অনেক মিলিটারি চলে এসেছে। এরপর তাদের জুনিয়ররা একে অপরকে বলে, আমরা পার্টি করার জায়গাটি হারিয়ে ফেললাম। এতদিন না হয় আমরা না জেনেই তার বাড়িতে গিয়ে পার্টি করেছি এবং ক্যাংমোকে অনেক কথাই বলেছি। এখন এসব জানার পরও আমি কোনোভাবেই সেই বাড়িতে যাব না পার্টি করতে। এবং আরেকজন বলে, এরপর যদি আমার কোনো থেরাপির প্রয়োজন হয় তাহলে সে আমাকে কারেন্টের থেরাপি দিয়ে দিবে। যাই হোক, আমরা 6 মাস পরের একটি সিন দেখতে পাই, যেখানে তারা একটি মাদক কারবারিকে ধরেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। তখনই মিসং তাকে বলে, এই মাদকগুলো কোথায় থেকে পেয়েছো এবং এগুলোর প্রতি প্যাকেট কত করে বিক্রি করো সব আমাদের জানাও। তখনই সেই লোকটি বলে, আমি এসবের কিছুই জানি না, আমাকে এসব করতে বলেছিল আমার বস। তখনই ক্যাংমো বলে, তাহলে তোমার বসের নামটা আমাকে জানাও। কিন্তু ড্রাগ ডিলার বলে, আমার বস কিছুটা আপনার মতোই দেখতে, আমার মনে হয় আপনিই আমার বস। এসব শুনে ক্যাংমো কি করবে বুঝতে পারছে না। আর এরকম একটি ফানি বাটের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এক্সপ্লেনেশন কেমন লাগলো, তোমরা কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সেই সাথে তোমার পছন্দের মুভি কোনটি সেটি কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।